ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আপনাদের সবাইকে আবারও শুভ সকাল। আপনাদের সাথে আছি আমি অভিষেক কুমার মণ্ডল, প্রভাষক, সমাজবিজ্ঞান, শিমুলী জেএমপি কলেজ। ডিয়ার লার্নার্স, আজ আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়ে সমাজবিজ্ঞানের যে বেসিক কনসেপ্ট, সমাজবিজ্ঞানের যে মৌল প্রত্যয়, সেই মৌল প্রত্যয় সমূহের মধ্যে আজ আমরা আলোচনা করব সমাজ বিবর্তনের ধারা এবং বিভিন্ন সমাজের যে কম্পারিজম, বিভিন্ন সমাজের যে তুলনা, আমরা সেটা দেখার চেষ্টা করব। ডিয়ার লার্নার্স, আমরা যদি এই বিবর্তন ধারা সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম যে ইভলিউশন, বিবর্তন হচ্ছে ক্রমান্বয়ে বা ধীরে ধীরে অথবা ধাপে ধাপে পরিবর্তন। সমাজের উৎপত্তি এবং এই উৎপত্তি যে ধারা বিশ্লেষণ করতে গিয়ে আমরা বিবর্তন এই প্রত্যয়ের সাথে আছি। এই বিবর্তনের রেফারেন্স দিয়েছি, এই বিবর্তনের কথা বলেছি, অর্থাৎ সমাজের যে উৎপত্তি, সমাজের যে বিকাশ, এই বিকাশ বুঝাতে গিয়ে আমরা বিবর্তন প্রত্যয়টি ব্যবহার করেছি। আর বিবর্তন বলতে আমরা বুঝি কোনো কিছুর ধারাবাহিক, ধীরে আস্তে অথবা ধাপে ধাপে পরিবর্তন। ডিয়ার লার্নার্স, আমরা সমাজ বিবর্তনের এই ধারা ব্যাখ্যা করতে গিয়ে প্রথমে আমরা বলছি যে অভিন্ন ধারা। সমাজ বিবর্তনের সর্বক্ষেত্রে এই অভিন্ন ধারা, যারা অভিন্ন ধারার সাপোর্ট করেছেন, দ্য সাপোর্টার্স অফ দিস টার্ম, তারা বলছেন যে সর্বক্ষেত্রে এই অভিন্ন ধারায় সম্পন্ন হয়েছে। এটি প্রগতিমুখী, এটি সামনের দিকে চলে, এটি অ্যাডভান্সের দিকে নিয়ে যায়। এ ধারার অনুসারী আমরা রাশিয়ান সমাজবিজ্ঞানী কবেলস্কির কথা বলতে পারি, রুশ সমাজবিজ্ঞানী। তিনি বলছেন যে মানব আমাদের যে হিউম্যান সোসাইটি, যে মানব সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা আমরা বর্তমানে যে ব্যবস্থায় আছি, পূর্বে এরকম ছিল না। এটি বিভিন্ন ধারা অতিক্রম করে এটি আস্তে 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 একের পর এক যে স্তর, এই স্তর পরিবর্তন করে 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 আমরা বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছি। তার মধ্যে আদিম সমাজ, এই আদিম সমাজ ছিল মাতৃপ্রধান সমাজ। অর্থাৎ আমরা দেখেছি বর্তমান কিছু সমাজ ব্যবস্থায়, যেমন আমরা গারো সোসাইটির কথা বলতে পারি, ইথনিক যে সোসাইটি আছে, তারা এখনও মাতৃপ্রধান। তো উনি বলছেন যে আমাদের যে আদিম সোসাইটি ছিল সেটি মাতৃপ্রধান ছিল। তারপর ধীরে ধীরে এটি পরিবর্তন হয়েছে। উইথ দ্য পাসেজ অফ টাইম দেয়ার কামস ডিফারেন্ট কাইন্ডস অফ চেঞ্জ। এভাবে এই পথ চলতে চলতে, পরিবর্তন হতে হতে এটি এখন পিতৃপ্রধান পর্বে বা পিতৃপ্রধান ধাপে পৌঁছেছে। ডিয়ার লার্নার্স, পিতৃপ্রধান এই সমাজে আসতে যে দেখা যাচ্ছে যে কালক্রমে সামন্ত সমাজেও এটি পৌঁছেছিল। এই সামন্ত অর্থাৎ ফিউডালিজম সোসাইটি থেকে, ফিউডালিজম সোসাইটি যখন ব্রেক হয়েছে, যখন ইন্ড হয়েছে, যখন স্টপ হয়ে গেছে, তখন সেই ধ্বংসাবশেষ অর্থাৎ ভেঙে যাওয়ার পর সামন্ত সমাজ তার যে সাম্য, স্বাধীনতা, এই মূল মন্ত্রের উপর ভিত্তি করে বর্তমানে গণতান্ত্রিক
ব্যবস্থায় এটি পৌঁছেছে, গণতান্ত্রিক ব্যবস্থায় এটি প্রতিষ্ঠিত হয়েছে। কমলেস্কি এই যে সমগ্র যে পরিবর্তন, দ্য হোল চেঞ্জ অফ দ্য হোল প্রসেস আর হোল পথ, এই এই বিশ্বব্রহ্মাণ্ডের এই পথে যে এই পর্যন্ত আসতে যে চেঞ্জ এসছে, তিনি বলছেন এই চেঞ্জটি শান্তিপূর্ণভাবে হয়েছে, এটি মীমাংসিতভাবে হয়েছে, এটি এটি একেবারে অর্ডার, এটি পিসফুল ওয়েতে হয়েছে। ডিয়ার লার্নার্স, আমরা অভিন্ন ধারায় রাশিয়ার সমাজবিজ্ঞানী কোভালেস্কির কথা আলোচনা করছি। এবার আমরা লাইনার ট্রেন্ড অর্থাৎ আনলাইনার ট্রেন্ড থেকে আমরা এবার লাইনার ট্রেন্ড অর্থাৎ রৈখিক ধারা, এই রৈখিক ধারায় আমরা আলোচনা করব। আমরা এখানে বলছি যে সমাজ বিবর্তনের রৈখিক ধারা অনুযায়ী সমাজ পরিবর্তন একটি রেখা থেকে শুরু হয় বা একটি জায়গা থেকে শুরু হয়, সেটি সোজা পথ, সেই রেখা থেকে বা সেই পয়েন্ট থেকে সেটি সোজা পথ অনুসরণ করে। আমরা আরও বলছি যে এ ধারা মানে যারা অনুসারী আছেন তারা পরিবর্তনের ইতিহাস যে ধারা, তারা বলতে চেয়েছেন যেটি অত্যন্ত বাস্তবমুখী এবং সমাজতাত্ত্বিক যে ব্যাখ্যা, সোশিওলজিস্টিক এক্সপ্লানেশন অর রিয়েলিস্টিক বলে তারা আখ্যায়িত করছেন। ডিয়ার লার্নার্স, এখানে আমরা এই রৈখিক ধারার যে সাপোর্টার আছেন, এই রৈখিক ধারাকে যারা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন তাদের মধ্যে আমরা বলতে পারি জিয়াম বাতিস্তা ভিকো, ওনার নাম আমরা উল্লেখ করতে পারি। আমরা উল্লেখ করতে পারি সমাজ বিজ্ঞানের জনক, দ্য ফাদার অফ সোশিওলজি আগস্টো, আমরা বলতে পারি হার্বার্ট স্পেন্সার, আমরা বলতে পারি কার্ল মার্কস, আমরা এনাদের নাম বিশেষভাবে উল্লেখ করতে পারি। আমরা সর্বপ্রথম আলোচনা রাখতে চাই এই রৈখিক ধারায় জিয়াম বাতিস্তা ভিকো। তিনি কি বলতে চেয়েছেন? বিবর্তনের এই প্রক্রিয়ায় তিনি পুরো পথটিকে, পুরো ধাপটিকে তিনটি কোণ থেকে ব্যাখ্যা করতে চেয়েছেন। তিনি বলছেন যে তিনটি স্টেপ, তিনটি ভাগ তিনি কথা বলেছেন। এর মধ্যে প্রথম ভাগ বলছেন দ্য এজ অফ হিরো অর্থাৎ বীর যোদ্ধাদের যুগ। দ্বিতীয় স্টেপে তিনি কোট করেছেন দ্য এজ অফ প্রথম স্টেজে তিনি বলেছেন দ্য এজ অফ গডেস অর্থাৎ দেবতাদের যুগ, অর্থাৎ সত্যর যুগ, অর্থাৎ মানুষের মধ্যে মানে সদ্ভাব, মানুষের মধ্যে অনেস্ট থিঙ্কিং এগুলো ছিল। এই যুগকে তিনি বলছেন দেবতাদের যুগ বা দ্য এজ অফ গডেস। নেক্সট স্টেপে তিনি আলোচনা করছেন, নেক্সট স্টেপে তিনি কোট করেছেন দ্য এজ অফ হিরো, বীর যোদ্ধাদের যুগ, যারা তাদের বীরত্ব দিয়ে, তারা তাদের মানে শৌর্য দিয়ে, বীর্য দিয়ে পৃথিবীকে জয় করা বা প্রভুত্ব করার চেষ্টা করেছেন। তৃতীয় স্টেপে তিনি বলেছেন দ্য এজ অফ কমন পিপুল। এই তিনটি ভাগ তিনি ঐতিহাসিক বিবর্তনের দিক দিয়ে আমাদেরকে দেখিয়েছেন। এবার আমরা আগস্টো, দ্য ফাদার অফ সোশিওলজি, তিনি কি বলতে চেয়েছেন আমরা তার ধারাভাষ্য অনুযায়ী আগস্টো সমাজ বিবর্তনের যে কতগুলো স্তরের রূপের সাথে তুলনা করতে চেয়েছেন, সেগুলো সেই রূপের যে বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন যে সমাজ প্রথমে ছিল ধর্মীয় যুগ, দ্য এজ অফ থিওলজি। তিনি বলছেন দেন তারপরে আসে দার্শনিক যুগ, ফিলোসফিক্যাল এজ। এরপর সর্বশেষ দৃশ্যবাদ অর্থাৎ পজিটিভিজম। এই পজিটিভিজমে পৌঁছেছেন। প্রথমে মানুষ ছিল আক্রমণাত্মক, অর্থাৎ আক্রমণাত্মক যুগে বা এই সময়ে তারা যুদ্ধে তারা প্রভুত্ব লাভ করার চেষ্টা করেছে। তারপরে আত্মরক্ষার প্রশ্ন আসে, আক্রমণাত্মককে প্রতিহত করে টিকে থাকার চেষ্টায় তারা প্রেরণাবন্ত ছিল এবং টিকে থাকার চেষ্টায় তাদেরকে পরিশ্রম করতে হয়েছে, যথেষ্ট লেবার দিতে হয়েছে।
এভাবে তিনি সমাজ ও মানুষের স্তরভিত্তিক ব্যাখ্যায় আর মাধ্যমে সমাজ বিশ্লেষণের পথ দেখিয়েছেন। পুরো পথটির কথা তিনি বলেছেন। ডিয়ার লার্নার্স, আমরা জিএম বাতিস্তার ভিকোর কথা বলেছি, আমরা আগস্ট কোথের কথা বলেছি, আমরা এবার বলতে চাই হার্বার্ট স্পেন্সার, ইংলিশ দার্শনিক, ইংলিশ সমাজবিজ্ঞানী। হার্বার্ট স্পেন্সার বিবর্তনকে তিনি চার্লস ডারউইন, অর্থাৎ যে বিজ্ঞানের জনক চার্লস ডারউইন, তিনি সেখানে যে বিবর্তনবাদের কথা বলেছেন, সেই বিবর্তনবাদের যে প্রত্যয়টি বা বিবর্তনবাদের যে সূচনাটি সমাজবিজ্ঞানে ঘটিয়েছেন তিনি হচ্ছেন হার্বার্ট স্পেন্সার। তিনি তার সাথে সামঞ্জস্য রেখে উল্লেখ করেছেন যে সমাজ ক্রমান্বয়ে অসামঞ্জস্য থেকে সামঞ্জস্যতায়। তিনি বলেছেন যে সমাজ একটি কমপ্লেক্স বা ডিসঅর্ডার থেকে, অর্থাৎ জটিলতায় থেকে তিনি বলছেন একটি শান্ত পরিবেশ, একটি নির্মল পরিবেশ, একটি পিসফুল জায়গায় এসে দাঁড়িয়েছে। তার মধ্যে বিভিন্ন সমাজের রূপান্তরের যে চেঞ্জ হওয়ার একমাত্র কারণ দ্য সোল রিজন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ সোসাইটি। তিনি বলছেন যে সামগ্রিক পরিবেশ, অবশ্য তিনি বিবর্তনের বলতে ক্রমশ উন্নতির বিষয়টিকে বেশি প্রাধান্য দিয়েছেন। তিনি বিবর্তন বলতে নিচের দিকে যান নাই, বরং আপগ্রেডের কথা বলেছেন, প্রোগ্রেসের কথাই বলেছেন, অর্থাৎ ক্রমশ উন্নতি, এটাকে তিনি বেশি হাইলাইটস করেছেন, বেশি প্রাধান্য দিয়েছেন। আমরা হার্বার্ট স্পেন্সারের কথা বলেছি, ইংরেজ সমাজবিদ, সমাজবিজ্ঞানের জনক। তিনি বলছেন যে জটিলতা থেকে আস্তে আস্তে এটি একটি পিসফুল ওয়েতে বা পিসফুল জায়গায় পৌঁছেছে। তিনি বলছেন যে অসামঞ্জস্য থেকে সামঞ্জস্য এসে পৌঁছেছে, এবং তিনি বিবর্তন বলতে ক্রমশ উন্নতির বিষয়টিকে বেশি প্রাধান্য দিয়েছেন। আমরা এবার কার্ল মার্কসের কথা বলতে চাই, জার্মান সোশিওলজিস্ট, ইকোনমিস্ট, ফিলোসফিস্ট, বহু প্রতিভার অধিকারী কার্ল মার্কস। কার্ল মার্কস বলছেন যে রৈখিক মতবাদের মধ্যে তার মতবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটি তিনি তার মতবাদটিকে খুবই আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি যে রৈখিক মতবাদে তার যে কথাগুলো বলেছেন সেটি তার এই মতবাদে আমরা দেখেছি দুটি বিষয় কম্পারেটিভলি খুবই গুরুত্বপূর্ণ, দুটি টার্ম। একটি হচ্ছে যে উৎপাদন ব্যবস্থা, অর্থাৎ প্রোডাকশন সিস্টেম, এবং শ্রেণীর সম্পর্ক, ক্লাস সিস্টেম। অর্থাৎ আমরা তার সমগ্র আলোচনায় আমরা এই দুইটি বিষয়টিকে বেশি প্রাধান্য দিয়েছি। তিনি বলছেন যে উৎপাদন ব্যবস্থার যে পরিবর্তনের সাথে সাথে শ্রেণীর সম্পর্কেরও পরিবর্তন ঘটে, আর এই পরিবর্তনের পিছনে শ্রেণীর সংঘাত এটি ক্রিয়াশীল থাকে। ডিয়ার লার্নার্স, আমরা তিনি বলছেন যে উৎপাদন ব্যবস্থা, মোড অফ প্রোডাকশন অথবা শ্রেণীর সম্পর্ক, ক্লাস সিস্টেম, আর এই ক্লাস সিস্টেমের মাধ্যমে এই দুটি ব্যবস্থার যে পরিবর্তন ঘটে সেই পরিবর্তনের অনুঘটক হিসেবে কাজ করে শ্রেণীর সংঘাত। ডিয়ার লার্নার্স, আমরা কার্ল মার্কসের তিনি চারটি ব্যবস্থার কথা বলেছেন। অবশ্য এই চারটি ব্যবস্থার মাধ্যম দিয়ে পঞ্চম ব্যবস্থাটি অবশ্যই অ্যারাইজ হবে, ইমার্জ হবে। তিনি এ কথাটি জোর দিয়ে বলেছেন। তিনি বলছেন যে প্রাচীন যুগ, তিনি যে ধাপগুলোর কথা বলেছেন, নির্দিষ্ট উৎপাদন ব্যবস্থার জন্য যে উৎপাদন ব্যবস্থার কথাগুলো বলেছেন, তার প্রথম স্টেপ হচ্ছে প্রাচীন যুগ, তারপরে এশিয়াটিক যুগের কথা তিনি বলেছেন, তারপরে তিনি সামন্ত যুগের কথা বলেছেন, তারপরে তিনি পুঁজিবাদী যুগের কথা তিনি বলেছেন। এই চারটি যুগের কথা তিনি উল্লেখ করেছেন, আলোচনা রেখেছেন, এবং তিনি বলেছেন এই চারটি যুগের জন্য পৃথক এবং পঞ্চম ধাপটি অবশ্যই উদ্ভব হবে। আমরা এই পঞ্চম ধাপটি বলছি সমাজতান্ত্রিক যুগ। ডিয়ার লার্নার্স, আমরা এই রৈখিক ধারা, অর্থাৎ লাইনার সিস্টেম, লাইনার ট্রেড, এখানে জিয়ান বাতিস্তা ভিকো
আগস্ট কোন, হাওয়ার্ড স্পেন্সার এবং কার্ল মার্কস এনাদের কথা বলেছি। এবার আমরা আরেকটি বিবর্তন ধারা একটি ব্যবস্থার কথা উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে সাইক্লিক্যাল ট্রেন্ড, আরেকটি ধারা, সমাজ বিবর্তনের আরেকটি ধারা। এখানে এই চক্রাকার অর্থাৎ সাইক্লিক্যাল ট্রেন্ডের মধ্যে আছে ভিলফ্রিড প্যারেটো, সরোকে। আমরা এনাদের দুইজনের কথা বলতে চাই। চক্রাকার যে সাইক্লিক্যাল যে ট্রেন্ড, এই সাইক্লিক্যাল ট্রেন্ড অনুযায়ী আমরা দেখছি যে বিবর্তন চক্রাকারে ঘটতে থাকে। আমরা বিশেষ স্থান থেকে এটি শুরু হয় এবং কতগুলো স্তর বা ধাপ অতিক্রম করে এটি একেবারে চরমে পৌঁছায়। এবার এই চরম থেকে আবার এটি ধাবিত হয়ে যেখান থেকে ধাবিত হয়েছিল বা যেখান থেকে এটি স্টার্ট হয়েছিল সেই স্টার্ট পয়েন্টে এসে আবার মিশে যায়, আবার সেখান থেকে শুরু হয় এবং ক্লাইম্যাক্সে যায়, ক্লাইম্যাক্সে যেয়ে আবার যেখান থেকে শুরু হয়েছিল সেখানে, এইভাবে এটি সাইক্লিক্যাল ওয়েতে ঘোরে। তাই এটাকে বলছেন যে সাইক্লিক্যাল ট্রেন্ড। এই সাইক্লিক্যাল ট্রেন্ডের মধ্যে ভিলফ্রিড প্যারেটো আছেন প্রিতিন সরোকে। ভিলফ্রিড প্যারেটো একটি ইতালিয়ান সোশিওলজিস্ট। তিনি বিবর্তনের ধারাকে কতগুলো রাজনৈতিক স্তরের মাধ্যমে বিশ্লেষণ করার, এক্সপ্লেন করার চেষ্টা করেছেন। তার বিশ্লেষণ ও চক্রাকার ধারা অনুসরণ করে চলেছে প্যারেটোর মতে। অ্যাকর্ডিং টু দ্য প্যারেটো সমাজবাসী সবসময় দুটি শ্রেণীতে বিভক্ত ছিল, এটা আগেও ছিল এখনও আছে। তিনি বলছেন যে এলিট শাসক শ্রেণী, অর্থাৎ শাসক শ্রেণীর কথা তিনি বলছেন, আর আরেকটি শাসিত শ্রেণীর কথা তিনি বলছেন। ডিয়ার লার্নার্স, এই শাসক শ্রেণী কতগুলো গুণের অধিকারী থাকে, কতগুলো বৈশিষ্ট্যের অধিকারী থাকে। এটি অনুপম একটি গুণের অধিকারী, একটি অনুপম একটি বৈশিষ্ট্যের অধিকারী। এই অনুপম গুণের অধিকারী থাকে, বৈশিষ্ট্যের অধিকারী থাকে বিধায় তারা শাসন কার্য চালাতে পারে, তারা শাসন কার্য এটি সম্পন্ন করতে পারে। তারা এই গুণের মাধ্যম দিয়ে মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করে, গুণের মাধ্যম দিয়ে মানুষকে ধরে রাখে। কিন্তু উইথ দ্য পাসেজ অফ টাইম তাদের মধ্যে এই অনুপম গুণটি থাকে না। অর্থাৎ যারা শাসিত শ্রেণী আছে, অর্থাৎ যারা যারা ক্ষমতার বাইরে আছে, তারাই এই গুণগুলো আবার অ্যাসিভ করে এবং তারাই মানুষকে আবার ইমপ্রেস করার চেষ্টা করে। এই গুণগুলো যখন তাদের মধ্যে গুণগুলো যখন তাদের মধ্যে সন্নিবেশিত হয়, মানুষকে যখন ইমপ্রেস করতে থাকে, তখন মানুষ আবার তাদের দিকে সমর্থন দেয়, ফলে আবার তারাও ক্ষমতায় চলে আসে। আবার এভাবে তারা দীর্ঘদিন থাকার ফলে তাদের মধ্যে এই অনুপম গুণের বৈশিষ্ট্যের ঘাটতি দেখা যায়, যার ফলে যারা আবার বাইরে আছে তাদের মধ্যে ওই গুণগুলো দেখা যায়। ফলে এভাবে একটি চক্র আকারে এটি ঘুরতে থাকে। ডিয়ার লার্নার্স, এই যে প্রক্রিয়াটি বলেছেন যে ইতালিয়ান সোশিওলজিস্ট ভিলফ্রিড প্যারেটো। ডিয়ার লার্নার্স, আমরা এবারে আলোচনা করতে চাই প্রিতিন সরোকে। আমরা তার নাম শুনেছি, মার্কিন সমাজবিজ্ঞানী, সোশিওলজিস্ট। তিনি তার সোশ্যাল অ্যান্ড কালচারাল ডায়নামিক্স এই গ্রন্থে তিনি পরিবর্তনের যে সামাজিক যে পরিবর্তনের মতবাদ উল্লেখ করেছেন, এটি বিশেষভাবে পরিলক্ষিত। তিনি তার গ্রন্থে সাংস্কৃতিক রূপ ও কাঠামোর কথা বলেছেন। তিনি আইডেন্টিশনাল, আইডিয়ালিস্টিক আর সিলেক্ট, এই তিনটির কথা তিনি বলেছেন। এরপরে আমরা আরেকজনের কথা বলতে চাই। আমরা অ্যান্থনি গিডেন্স, আপনাদের কাছে সর্বাধিক পরিচিত। তিনি তার গ্রন্থে সামাজিক যে বিশ্লেষণ করেছেন, সমাজের যে বিভক্তি, তিনি বলছেন যে ক্ষুদ্র সংঘবদ্ধ সমাজ ব্যবস্থা এক, তিনি বলেছেন স্থায়ী কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা, তিনি বলেছেন নগর রাষ্ট্রভিত্তিক সমাজ, তিনি বলার চেষ্টা করেছেন যে সাম্রাজ্য, তারপরে তিনি উল্লেখ করেছেন যে সামন্ত সমাজ, তিনি তারপরে উল্লেখ করেছেন পুঁজিবাদী সমাজ, তারপরে তিনি বলেছেন যে সমাজতান্ত্রিক সমাজ। এই সাতটি ব্যবস্থার কথা তিনি অ্যান্থনি গিডেন্স আমাদেরকে বলেছেন, আমাদের কাছে উপস্থাপন করেছেন। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা আজকের আলোচনার একেবারেই শেষ প্রান্তে এসেছি। আমরা পরবর্তী আলোচনা আপনাদের সামনে রাখবো। আপনারা এখন এই কোভিড-19
পরিস্থিতি কিছুটা কন্ট্রোল এসছে। বাংলাদেশ সরকার তথা বিশ্ববাসী প্রাণবন্ত চেষ্টার মাধ্যমে এটি এখন কিছুটা নিয়ন্ত্রিত। আপনারা নিজেরা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আমাদের বাংলাদেশের বহু মানুষ এই ভ্যাকসিনেশন বা ভ্যাকসিনের আওতায় এসেছে, আন্ডার দ্য কভারেজ অফ ভ্যাকসিন। কিন্তু এই ভ্যাকসিন এটি মূল মন্ত্র নয়। এর পিছনে আরও কিছু কারণ আছে যেগুলো আমাদেরকে সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেটি হচ্ছে আপনারা সতর্ক, আপনাদের অ্যাওয়ারনেস, আপনারা নিয়মিত হ্যান্ড স্যানিটাইজ করবেন, মাস্ক ব্যবহার মাস্ক পরবেন এবং আর যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো যথাযথভাবে পালন করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।